হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে 6,500-এরও বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তোমাদের হবে বাড়ির কাছে পোস্টিং, অর্থাৎ তোমরা বাড়ির কাছে কিন্তু জবটা করতে পারবে। এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। তুমি ক্লাস 8 পাস থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এবং 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাসের ছেলেমেয়েরাও বিভিন্ন পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু তোমাদের কাছে দারুণ একটা সুযোগ। এখন আমি তোমাদেরকে এই ভ্যাকেন্সিতে কি কি পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি, পোস্ট ওয়াইজ বেতন কি রকম রয়েছে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে এর সিলেকশন প্রসেসটা কি রকম তা বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। এবং ভিডিওর শেষে তোমাদের জানাবো কাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং কাদের রেজিস্ট্রেশন করতে হবে না। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের যেসব গুরুত্বপূর্ণ পদগুলি রয়েছে সেগুলি দেখে নাও এবং পদ ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে সেটাও দেখে নাও। দেখো, তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মী। তাহলে গ্রাম পঞ্চায়েতের কর্মীর জন্য তোমাদের লাগবে অষ্টম পাস, অর্থাৎ তোমরা যদি অষ্টম পাস থাকো তাহলে কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমার লাগবে মাধ্যমিক পাস এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 6 মাসের কম্পিউটার কোর্স। পঞ্চায়েত সেক্রেটারি, তাহলে পঞ্চায়েত সেক্রেটারির জন্য তোমার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নির্মাণ সহায়ক, নির্মাণ সহায়কের জন্য তোমার লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু নির্ণায়ক সহায়ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক, অর্থাৎ গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারের দক্ষতা থাকা দরকার। তো তোমরা দেখতে পাচ্ছ 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং কি গ্রাজুয়েশন থাকলেও তুমি কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এমনকি ডিপ্লোমা পাসের ছাত্ররাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কিরকম লাগছে তোমরা দেখে নাও। দেখো, জেনারেল যদি হও তুমি তাহলে তোমার হচ্ছে 18 থেকে 40, কিন্তু বর্তমানে সরকার পরিবর্তনের পর এখন 5 বছর বয়স বৃদ্ধি পেয়েছে। তো এখন তোমাদের এজ লাগবে 18 থেকে 45, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে তোমার যদি বয়স থাকে তাহলে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, ওবিসিদের হচ্ছে 18 থেকে 43, কিন্তু বর্তমানে 18 থেকে 48 হতে পারে। এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 45, কিন্তু বর্তমানে 18 থেকে 50 হতে পারে। এর আগের নিয়োগে কিন্তু তোমাদের এই এজ লিমিটটা ছিল, কিন্তু বর্তমান সরকার 5 বছর যেহেতু তোমাদের এজ লিমিট বাড়িয়েছে প্রত্যেকটি পরীক্ষায়, তাই এখন কিন্তু 5 বছর বাড়িয়ে এই এজ লিমিটটা তোমাদের থাকবে। তো প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি কিরকম থাকবে সেটা একবার দেখে নাও। দেখো, পঞ্চায়েত কর্মী বা গ্রুপ ডি যারা, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা 8 পাস যোগ্যতায় এই ফর্মটা ফিল আপ করবে তাদের স্যালারি হবে 17,000 থেকে 43,200। গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য স্যালারি রয়েছে 21,000 থেকে 54,000। অ্যাকাউন্ট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্কের জন্য হচ্ছে 22,900 থেকে 58,500। ডেটা এন্ট্রি অপারেটরে থাকছে 22,900 থেকে 58,500 টাকা। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির স্যালারি হচ্ছে 22,900 থেকে 58,500 টাকা। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্যালারি হচ্ছে 28,900 থেকে 78,500 টাকা। নির্ণায়ক সহায়ক, নির্ণায়ক সহায়কের স্যালারি হচ্ছে 35,800 থেকে 92,100 টাকা। তোমাদের কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে। এই স্যালারিটা আমি আগের নিয়োগে যে স্যালারিটা ছিল সেই স্যালারিটা বলেছি। এবার সপ্তম পে কমিশন লাগু হলে এই স্যালারিটা কিন্তু তোমাদের আরো বৃদ্ধি পাবে। এরপর তোমাদের সব থেকে জানা প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমরা কিরকম ভাবে সিলেকশন নিবে। দেখো, প্রথমে তোমাদের হবে লিখিত পরীক্ষা, যেটা হবে এমসিকিউ বেসড টেস্ট। এখানে তোমাদের কিন্তু 85 নম্বরের একটা পরীক্ষা হবে। তবে গ্রুপ ডি ও পঞ্চায়েত কর্মীদের জন্য, অর্থাৎ যারা অষ্টম পাস যোগ্যতায় এই ফর্ম ফিল আপটা করবে তাদের পরীক্ষা হবে কিন্তু 43 নম্বরের, অর্থাৎ এই এমসিকিউ টেস্ট বা লিখিত পরীক্ষাটা হবে 45 নম্বরের।
এবং বাকিদের এই পরীক্ষাটা হবে কিন্তু 85 নম্বরের, অর্থাৎ অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু এক্সাম হবে 85 নম্বরের। এবং তোমাদের এই পরীক্ষার পর হবে ইন্টারভিউ। তো ইন্টারভিউ যারা গ্রুপ ডি রয়েছে বা পঞ্চায়েত কর্মী রয়েছে, অর্থাৎ অষ্টম পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের 7 নম্বরের কিন্তু ইন্টারভিউ থাকবে। এবং বাকি ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ অন্যান্য পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ থাকবে। তবে কিছু কিছু পোস্টে কিন্তু স্কিল টেস্ট থাকবে। তো যেসব পোস্টে কি স্কিল টেস্ট থাকবে 5 নম্বরের, সেই পোস্টগুলোতে কিন্তু ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। তাহলে পুরোটা কি হলো, যে তোমাদের লিখিত পরীক্ষা থাকছে 85 প্লাস তোমাদের ইন্টারভিউ থাকছে 15 নম্বরে, টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের মেরিট হবে। এবং যারা গ্রুপ ডি রয়েছে বা পঞ্চায়েত কর্মী রয়েছে তাদের ক্ষেত্রে দেখো 43 নম্বরের পরীক্ষা হবে এবং 7 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ টোটাল হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হবে। এবং কিছু কিছু পোস্টে স্কিল টেস্ট রয়েছে, সেই ক্ষেত্রে 5 নম্বর স্কিল টেস্ট হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। তো সবার ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, শুধুমাত্র গ্রুপ ডি এবং পঞ্চায়েত কর্মীদের ক্ষেত্রেই 50 নম্বরের পরীক্ষা হবে। এবং শেষে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই 3টি পদ্ধতিতে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। তোমরা তোমাদের সিলেকশন প্রসেসটা দেখে নিলে। এবারে দেখো তোমাদের সাবজেক্ট কি থাকছে। দেখো তোমাদের ইংলিশে থাকবে 25 নাম্বার, বেঙ্গলিতে থাকবে 25 নাম্বার, অ্যারিথমেটিকে থাকবে 25 নাম্বার এবং জেনারেল নলেজে থাকবে 10 নাম্বার। অর্থাৎ তোমাদের 4টা সাবজেক্টে কিন্তু পরীক্ষা হবে, তার মধ্যে থাকছে ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত এবং জেনারেল নলেজ। টোটাল নাম্বার দেখো 85। তাহলে মোট 85 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের এই 4টা সাবজেক্ট কিন্তু রেডি করতে হবে। এর মধ্যে ইংলিশ, বেঙ্গলিতে তোমাদের কিন্তু গ্রামার থাকবে। তো এখন আমি তোমাদেরকে জানাবো কাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং কাদের রেজিস্ট্রেশন করতে হবে না। তো প্রথমে বলি কাদের রেজিস্ট্রেশন করতে হবে না। তোমাদের মধ্যে অনেকেই জানো যে এই পোস্টটা আজ থেকে প্রায় 2 বছর আগে একবার বেরিয়েছিল এবং তখন তোমাদের মধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করে রেখেছিলে, তারপর কিন্তু আর ফর্ম ফিল আপ বা এক্সাম কিছুই হয়নি। তো সেই সময় যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলে তাদেরকে কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না। আর সেই সময় যারা রেজিস্ট্রেশন করনি বা যারা নতুন রয়েছে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমাদের এখনো কিন্তু নোটিফিকেশন আউট হয়নি, তো যখনই নোটিফিকেশন তোমাদের আউট হবে আমি তোমাদের জানিয়ে দেব। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।